যদি পার্টিসিপেন্ট চলে আসে আমরা শুরু করে দিতে জি পারি। স্যার, প্রসিড করেন স্যার, টাইমের সাথে আর হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, টাইমটা ইম্পর্টেন্ট। আজকে আমরা ফ্রাইডে। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? জি স্যার। স্ক্রিন শেয়ার আছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো কমপ্লেইন এবং অ্যাপিল নিয়ে আমরা কথা বলবো। পাবলিক প্রিভেন্ট অ্যাক্ট অনুযায়ী যে কমপ্লেইন করার কথা, কমপ্লেইন এবং অ্যাপিল, এটা আমরা কোথায় পাবো? যদি অ্যাক্টের সেকশন 29 এবং 30, আইনের ধারা 29 এবং 30, আর তার করসপন্ডিং রুলস এটা পাবো 56 থেকে 60। তো সেকশন 29 আর 30 এই দুটো, আর রুলস 56 থেকে 60, এই 5টা বিধিতে কমপ্লেন এবং আপিল করার ব্যবস্থা আছে। কেন এই কমপ্লেন অ্যাপিল মেকানিজমটা রাখা হয়েছে? ট্রান্সপারেন্সির জন্য, পাবলিক কনফিডেন্স, ট্রাস্ট এবং ক্রেডিবিলিটির জন্য। তো যাতে করে আমরা এটা ট্রান্সপারেন্ট মেথড হয়, যাতে ট্রান্সপারেন্সি মানুষ জানে, এবং যারা পার্টিসিপেট করবে তাদের জন্য ট্রাস্ট থাকে, তাদের কনফিডেন্স থাকে যে এখানে অনিয়ম হয়নি, অনিয়ম হচ্ছে না। যদি কোনো অনিয়ম হয় তাহলে তাদেরকে কমপ্লেইন করার একটা স্কোপ রাখা আছে। তো বিষয়টা হলো যে কমপ্লেইন কে করতে পারে? পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কে কমপ্লেইন করতে পারবে? কমপ্লেইন করার যে জায়গাটা, যে প্রকিউরমেন্ট প্রসেসিং এর কারণে যদি কেউ সংক্ষুব্ধ হয়, ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিসের জন্য? প্রকিউরিং এন্টিটির যে রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা আছে, সেই রেসপন্সিবিলিটি যদি প্রপারলি সে ফলো না করে, যদি কোনো ব্রিজ অফ রেসপন্সিবিলিটি হয়ে থাকে, তাহলে সে কমপ্লেইন করতে পারবে। বিষয় কে কমপ্লেইন করতে পারবে? যদি প্রকিউরমেন্ট প্রসেসিং এর কারণে প্রকিউরিং এন্টিটির যে রেসপন্সিবিলিটি, এখানে যদি ব্রিজ অফ রেসপন্সিবিলিটি করে সে, তাহলে কমপ্লেইন করবে। অন্য কেউ কমপ্লেইন করতে পারবে না। এই ডেফিনেশনের আলোকে এটা বলা যেতে পারে যে প্রকিউরমেন্টে যদি কেউ পার্টিসিপেট না করে, টেন্ডারিং প্রসেস থেকে পার্টিসিপেট না করে, তাহলে সে কমপ্লেইন করতে পারবে না। আমি টেন্ডারিং এ পার্টিসিপেট করি নাই, সাপোজ এই বিমে 14টা ল্যাপটপ প্রকিউর করার জন্য যে টেন্ডার ইনভাইট করা হলো, আমি শামীম, এই আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান যদি এই বিমের এই ল্যাপটপ প্রকিউরমেন্টের ক্ষেত্রে পার্টিসিপেট করে না থাকে, তাহলে আমি কমপ্লেইন করতে পারবো না। কখন কমপ্লেইন করতে পারবো? যদি আমি এটাখানে পার্টিসিপেট করে থাকি, অথবা পার্টিসিপেন্টের আগে স্পেসিফিকেশন নিয়ে হয়ে থাকে যে পার্টিসিপেট করব, সম্ভাব্য পার্টিসিপেটকারী, তাহলে আমি কমপ্লেইন করতে পারবো। অর্থাৎ এই প্রকিউরমেন্ট প্রসেসিং এর কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এই প্রেক্ষাপটে আমি কমপ্লেইন করতে পারবো। কমপ্লেইনের গ্রাউন্ড গুলো কি কি? কিভাবে কমপ্লেইন করতে পারি? আপনাদের যদি টেন্ডার ইনভাইট করা হয়, একটা টার্ম পাবেন আপনারা, প্রি কোয়ালিফিকেশন। সাধারণত কমপ্লেক্স নেচারের কাজের ক্ষেত্রে প্রি কোয়ালিফাই করে নেওয়া হয়। স্যার একটু আনমিউট করে নেন স্যার। শামীম স্যারকে বলছি, স্যার একটু আনমিউট করে নেন। নাকি এখন হয়ে গেল? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, এতক্ষণ কি আমার কথা শুনতে পাচ্ছিলেন না? হ্যাঁ এতক্ষণ শুনতে পারছিলাম, কিন্তু মাঝখানে ওই যে সবাইকে কোনো কারণে এখন মনে হয় সবাই কথা বলতে পারবেন আপনারা। দেখেন তো অন্যরা বলতে পারতেছেন কিনা। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্লাইড আরেকটু শেয়ার করেন স্যার, আরেকবার। আবার শেয়ার করব। এখন কি শেয়ার আছে? শেয়ার আছে কিনা? আছে স্যার। আছে স্যার। তো যদি আমি প্রি কোয়ালিফিকেশনের জন্য ইনভাইট করলাম, ডকুমেন্টটা রেডি নেই, অথবা প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্টে কেউ ক্লিয়ারিফিকেশন চাচ্ছে, ব্যাখ্যা চাচ্ছে,
অথবা স্পষ্টীকরণ চায় যারা পার্টিসিপেট করবে, আমি প্রকিউরিং এন্টিটি আমি স্পষ্ট করতে পারছি না বা তাকে ব্যাখ্যা যদি না দেই, এটা প্রি কোয়ালিফিকেশন ডকুমেন্ট রিলেটেডই। এবং যদি করাপশন অথবা কলুসিভ প্র্যাকটিস হয়ে থাকে, করাপশন কি আর কলুসিভ কি, সিএফসিসি আগে একবার বলেছিলাম না, একটু লেখা যায় টার্ম 3টা 4টা, সিএফসিসি, করাপশন, ফ্রডুলেন্ট, কলুসিভ, কোয়ার্সিভ। করাপশন, ফ্রডুলেন্ট, কলুসিভ, কোয়ার্সিভ। করাপশন, ফ্রডুলেন্ট, কলুসিভ, কোয়ার্সিভ। করাপশনটা কেমন? দুর্নীতি। করাপশনের বাংলাটা দুর্নীতি। ফ্রডুলেন্ট হচ্ছে প্রতারণা, কলুসিভ হচ্ছে যোগসাজশ, কোয়ার্সিভ হচ্ছে জবরদস্তিমূলক। করাপশন কোনগুলা? দুর্নীতি কাকে বলবো? দুর্নীতি বলা যায় না, কাকে দুর্নীতি বলবো? কোন একটা সময় প্ল্যানিং একাডেমির একটা পার্টিসিপেন্ট, সে ছিল এন্টি করাপশনের। তো করাপশন কাকে বলে? তার ভাষা হলো দুর্নীতি কাকে বলে? নীতি বহির্ভূত যা তাহাই দুর্নীতি। কথা সত্য, নীতির বাইরে যেটা সেটাই দুর্নীতি। তো এই পাবলিক রোড অ্যাক্টে করাপশন একটা ডেফিনিশন দেওয়া আছে। যদি পাবলিক প্রকিউরমেন্টের কোনো প্রসেসিং এর সাথে কোনো আনফেয়ার ওয়েতে বেনিফিট নেওয়ার জন্য প্রকিউরিং এন্টিটি বা তার সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা কাউকে যদি কোনো মনিটারি ফর্মে অথবা কোনো গিফট, ইভেন কোনো চাকরি বিনিময়ে অথবা অন্য কোনো ওয়েতে কোনো সুযোগ সুবিধা প্রদান করা হয়, তাহলে সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। ফ্রডুলেন্ট কাকে বলবো? এটা প্রতারণামূলক। যারা টেন্ডারে পার্টিসিপেট করছে তারা যদি কোনো ইনফরমেশন হাইড করে অথবা কোনো ফলস ইনফরমেশন দেয়, হাইড অথবা ফলস ইনফরমেশন দেয়, তাহলে সেটা হচ্ছে ফ্রডুলেন্টের আওতায় পড়বে। কলুসিভটা কি? কলুসিভ শব্দটাকে আমরা একটা শব্দ দিয়ে এক্সপ্রেস করতে পারি, সিন্ডিকেট। সিন্ডিকেটটা কি? যে যোগসাজশ। যোগসাজশটা কি? যে আমরা আর্টিফিশিয়ালি কোনো কিছু যখন প্রাইস কন্ট্রোল করছি, মার্কেটে দাম হওয়ার কথা কিনতে গেলে 100 টাকা, কিন্তু যারা সাপ্লাইয়ার তারা যোগসাজশ করে বলল যে 120 টাকার কমে কেউ বিক্রি করবে না বা 150 টাকার কমে, তখন আমরা কিনতে বাধ্য। এই যে সিন্ডিকেট করে দাম বাড়ানো, এটা হচ্ছে কলুসিভ আওতায় পড়ে। কোয়ার্সিভটা কি? জবরদস্তিমূলক। জবরদস্তিমূলক যে বিষয়টা, জবরদস্তিমূলক যে বিষয়টা সেটা কখন থাকবে? যে আপনি টেন্ডারে পার্টিসিপেট করছেন বা প্রসেসিং করছেন, আপনাকে যদি কেউ জীবন নাশের হুমকি দেয় অথবা কোনো এতে কোনো ক্ষতি করার জন্য চেষ্টা করে অথবা আপনি টেন্ডার সাবমিট করতে পারছেন না, এই যে জবরদস্তিমূলক, এটাকে কোয়ার্সিভ প্র্যাকটিসের মধ্যে পড়বো। এই চারটার যদি কোনো ঘটনা ঘটে থাকে, পসিবল করাপশন আর কলুসিভ প্র্যাকটিস হয়ে থাকে, তাহলে কমপ্লেইন করা যাবে। এটা হচ্ছিল প্রি কোয়ালিফিকেশন রিলেটেড। যে মেথড গুলো আছে, ওটিএম, এলটিএম, ডিপিএম, টিএসটিএম, আরএফকিউ অথবা ওয়ান স্টেজ টেন্ডারিং মেথড, সেই মেথড গুলোর মধ্যে যদি অ্যাড যেভাবে অ্যাড প্রচার করার কথা, যদি অ্যাড রাইটলি প্রচার করা না হয়ে থাকে, ডকুমেন্ট যেটা টেন্ডার ডকুমেন্ট আমরা এসটিডি থেকে কনভার্ট করলাম না, এসটিডির পরে কি দেখেছিলাম? এসটিডি হলো সিকিউরিটির ওনারশিপ, এটা থেকে এস বাদ দিলে কি থাকে? টেন্ডার ডকুমেন্ট। সেকেন্ড বলে দেখেন সেই শব্দটা ইউজ করা হয়েছে, টেন্ডার ডকুমেন্ট নট রেডি। প্রকিউরিং এন্টিটি টেন্ডার ডকুমেন্ট রেডি করে নাই, কিন্তু পত্রিকায় পাবলিশ করে ফেলছে। পাবলিশ করলাম কিন্তু ডকুমেন্ট রেডি নাই, যদি কেউ নীতি আসে না পায়, কমপ্লেইন করতে পারে। পত্রিকায় পাবলিশ করার বিষয়টা কি? পত্রিকায় পাবলিশ করতে হবে যেমন ওটিএম মেথড বা ওয়ান স্টেজ স্ট্রিমলাব, টু স্টেজ স্ট্যান্ডার্ডিং মেথড। এই মেথডগুলোর জন্য কি করতে হবে? আপনাকে পত্রিকায় পাবলিশ করতে হবে। পত্রিকা কয়টা পত্রিকায় পাবলিশ করতে হবে? অ্যাটলিস্ট 2টা পত্রিকায়। এর মধ্যে একটা বাংলা আর একটা হচ্ছে ইংলিশ পত্রিকায় পাবলিশ করতে হবে।
এবং পত্রিকাটা হইতে হবে বহুল প্রচলিত, যাতে সারা দেশে চলে। পত্রিকার স্ট্যাটাসটা হইতে হবে জাতীয় দৈনিক, ন্যাশনাল ডেইলি স্ট্যাটাস থাকতে হবে। যদি ন্যাশনাল ডেইলি স্ট্যাটাস না থাকে, বহুল প্রচলিত না হয়, কমপ্লেন করতে পারবে। ইভেন একটা পত্রিকায় পাবলিশ করলে পত্রিকার যতগুলো এডিশন থাকে, মিডনাইট, লেট নাইট, আর্লি মর্নিং, মেট্রোপলিটন, এরকম যে বিভিন্ন এডিশন থাকে, সবগুলো এডিশনে পাবলিশ হতে হবে। ওই তারিখের যত পত্রিকা যত এডিশন বের করে সবগুলোতে থাকতে হবে। যদি কোনোটাই না থাকে তাহলে কমপ্লেন করা যাবে। প্রকিউরিং এন্টিটি টেন্ডার ইনভাইটেশনের পর ক্লিয়ারিফিকেশন চাইলো টেন্ডার ডকুমেন্ট নিয়ে। যদি প্রকিউরিং এন্টিটি ক্লিয়ারিফাই না করতে পারে, অথবা যদি এমন কোন টেকনিক্যাল স্পেসিফিকেশন করা হয় বায়াস স্পেসিফিক কাউকে কাজ দেওয়ার জন্য করছে, তাহলে কমপ্লেন করতে পারে। প্রিটেন্ডার মিটিং করার কথা ছিল, প্রিটেন্ডার মিটিং ম্যান্ডেটরি না। যদি আপনি অ্যাডের মধ্যে বলে দেন যে প্রিটেন্ডার মিটিং হবে, নির্দিষ্ট টাইম বলে দিলেন, কিন্তু আপনি প্রিটেন্ডার মিটিং না করলেন, ইচ্ছা হলো আপনি করলেন না, এক্ষেত্রে কমপ্লেইন করতে পারবেন। কে কমপ্লেইন করবে? প্রকিউরিং এন্টিটির এগেইনস্টে। কমপ্লেইন করার মেকানিজমটা আমরা পরবর্তীতে দেখে নেব। এরপরে আমি যদি টেন্ডার সাবমিশন করলো, সাবমিশন করার পর প্রকিউরিং এন্টিটির দায়িত্ব হচ্ছিল টেন্ডার ওপেন করা। টেন্ডার ওপেন করে ইভালুয়েশন করবে, টেন্ডার ওপেন করে ইভালুয়েশন করবে। যদি নির্দিষ্ট টাইমে ওপেন করতে না পারে, ওপেন করতে ফেল করে, যদি নির্দিষ্ট টাইমে টেন্ডার ওপেন করতে ফেল করে, তাহলে কি করতে হবে? টেন্ডার বিরুদ্ধে কমপ্লেন করতে, টেন্ডার কমপ্লেন করতে পারবেন। ওপেন করার নিয়মটা কি? 1 ঘন্টার মধ্যে, যেটা আগে আলাপ করলাম। যদি সিঙ্গেল ড্রপিং হয়ে থাকে, একটা প্লেসে ড্রপিংটা অ্যালাউ, তাহলে 1 ঘন্টার মধ্যে তারপরে ওপেন করলে কমপ্লেন করার সুযোগ আছে। যদি মাল্টিপল ড্রপিং হয়, তাহলে প্রাইমারি প্লেস একটা থাকবে একাধিক প্লেসের মধ্যে। প্রাইমারি প্লেসে সব ডকুমেন্টগুলো নিয়ে এসে ওপেন করতে হবে। ম্যাক্সিমাম টাইম কত? 3 আওয়ার্স। 3 আওয়ার্স এর মধ্যে অবশ্যই ওপেন করতে হবে। যদি 3 আওয়ার্স এর মধ্যে ওপেন করতে না পারেন, তাহলে কমপ্লেন করা যাবে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। কোন একটা অর্গানাইজেশন, একটা প্রকিউরিং এন্টিটি টেন্ডার ইনভাইট করার জন্য প্লেস রেখেছে একটা ঢাকা আর একটা সিলেট। ঢাকা একটা প্লেস টেন্ডার ড্রপ করার, আর হলো সিলেট, প্রাইমারি প্লেস হলো সিলেট। তো টেন্ডার ডকুমেন্টটা তাহলে কি করবে? তাদের টার্গেট হলো যে ঢাকা থেকে যে ফ্লাইট আছে সেই ফ্লাইটে নিয়ে ওইখানে নিয়ে ওপেন করবে। তো যেদিন টেন্ডারটাকে ইনভাইট করা হয়েছিল, ইনভাইটেশন মানে ক্লোজিং করার কথা, ওপেনিং করার কথা, ওই দিনে কোনো কারণে ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। ঢাকা থেকে সিলেটে কোনো ফ্লাইট যায় নাই। না যাওয়ার জন্য ওই দিনে এই ডকুমেন্টগুলো যেটা সাবমিট হয়েছিল ঢাকার মধ্যে, সেগুলো প্রাইমারি প্লেসে যাওয়া সম্ভব হয়নি। পরের দিন পৌঁছাইলো, পরের দিন পৌঁছানোর পর ওপেনিং কমিটি ওপেন করলো তার পরের দিন। এর প্রেক্ষিতে পরবর্তীতে একজন যে পার্টিসিপেট করেছিল টেন্ডারার, উনি কমপ্লেইন করলো। কমপ্লেইন করে ওনার কনসার্নটা হলো যে ক্লোজিং টাইম ছিল সাপোজ 25 তারিখ, 25 নভেম্বর 12টার সময়, কিন্তু এইটা 25 তারিখে ওপেন না করে 26 তারিখ ওপেন করা হয়েছে। যেহেতু টাইম মতো ওপেন করতে পারেনি, অতএব এই টেন্ডার প্রসেসিং হওয়ার কথা না। তো তার গ্রাউন্ডটা ঠিক আছে, প্রকিউরিং এন্টিটি তখন এইটা নিয়ে আর প্রসেস করতে পারবে না। এটা কিন্তু সাথে সাথে কমপ্লেন করেনি, কমপ্লেন করেছে কয়েকদিন পরে, যখন সে দেখছে যে সে হেরে যাচ্ছে, তখন কমপ্লেনটা করেছে। তো এরকম যদি কেউ কমপ্লেন করে, তাহলে এটা আর প্রসেস করা যাবে না। তো আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি যদি একাধিক প্লেসে রাখি, অবশ্যই খেয়াল করব যে 3 ঘন্টার মধ্যে নেওয়ার মতো একটা প্লেস আমরা সিলেক্ট করব। দেশের যে কোনো জায়গায় আমি সিলেক্ট করতে পারি, কিন্তু এমন কোনো জায়গায় এইভাবে প্ল্যানের উপর ডিপেন্ডেন্সি রেখে আমরা সিলেক্ট করতে যাব না, কারণ ওইটা আমাদের কন্ট্রোলের বাইরে। আর কারণ যাই হোক না কেন, আপনার নির্দিষ্ট টাইম যেটা উল্লেখ করা আছে তার মধ্যে ওপেন করতে না পারলে এটা পোস্টপন্ড হয়ে যাবে। তাহলে টাইমটা একটা ইম্পর্টেন্ট ইস্যু।
এর পরের পার্টটা ওপেন করলে স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। কমপ্লেনটা যদি এরকম হয় 3 ঘন্টার মানে মাল্টিপল প্লেসে যদি হয়, তো 3 ঘন্টার মধ্যে যদি না ওপেন করে, তাহলে আমি কমপ্লেন দিব কখন? আপনি যে কোনো সময় কমপ্লেন দিতে পারেন, ঘটনার পরে দিতে হবে। আপনার হুম। পরে দিলেও চলবে। আপনার যেটা উল্লেখ করা আছে পিপিআর এর মধ্যে, যে আপনি যখন অবগত হচ্ছেন প্রবলেমটা নিয়ে, অর্থাৎ হুম। যে তার থেকে 1 সপ্তাহের মধ্যে। তো এই জায়গাটায় এক্স্যাক্টলি হিসাব করাটা কমপ্লিটলি ডিফিকাল্ট। ওপেনিং এরটা 1 সপ্তাহের মধ্যেই করতে হবে, যেহেতু ওপেনটা টাইমটা ফিক্সড বলা আছে। কিন্তু অন্যান্য ঘটনা আপনি যখন দেখবেন যে এখানে হয়তো ইভালুয়েশনের অনিয়ম হয়েছে, এটা আপনার কাছে যখন আপনি যখন মেসেজটা পাচ্ছেন, তো ওই মেসেজটা কবে পেলেন ওইটা কিন্তু ক্লিয়ার কাট কোনো টাইম আপনার প্রমাণ চাওয়ার সুযোগ নাই, অতএব এটা পরবর্তী করার একটা সুযোগ থেকে যায়। কিন্তু ওপেনিংটা যদি 1 সপ্তাহের মধ্যে বলছে, তাহলে 1 সপ্তাহ পরে হইলে এটা গ্রহণ নাও করতে পারে। 1 সপ্তাহের মধ্যে করতে বলা হচ্ছে। তো মূলটা ওভারঅল মেসেজটা হলো উইদিন 1 উইক। যখন আপনি অবগত হলেন, আপনি টেন্ডারার, সংক্ষিপ্ত যে টেন্ডারার, তো আপনি কমপ্লেন করবেন উইদিন 1 উইক। আর কোনো সম্পর্ক প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ডারি কোশ্চেন না থাকলে আমরা পরেরটি চলে যাব। ওকে। ইভালুয়েশন কমিটি ইভালুয়েট করবে। ইভালুয়েশন কমিটির ইভালুয়েশন করার বেসিসটা হলো পিপিআর এর বিধি 98। একটু বিধিটা লিখে রাখা যায়? বিধি 98 অনুযায়ী ইভালুয়েশন করতে হবে। 98 এর আগের নাম্বারটা কত? 98 এর আগের নাম্বারটা কত? 97 না? কথা বলেন রে ভাই। হ্যাঁ, একটু কথা না বললে তো উনি প্রসিড করবেন কি করে? 97 স্যার। আর আমি ওই আমার সমস্যা হয়, আমি যদি আপনাকে ওই ভিডিও মোডে নিয়ে আসি, আমার স্লাইড আবার শিফট করতে হয়, তখন এখানে আবার আস্তে আস্তে মাঝে মধ্যে দেখি ডিসকানেক্ট হয়ে গেছে, মানে ফ্রিকোয়েন্টলি আমি ঘুরতে পারছি না এপাশ ওপাশ। তো যদি 98টা হলো ইভালুয়েশন, তার ইমিডিয়েট আগে কেনই বলছি যে আপনারা তো একটু মনের মধ্যে থাকে, তার আগেরটাই হলো ওপেনিং আছে। 97 হলো ওপেনিং, 98 হচ্ছে ইভালুয়েশন। তো আমরা যদি ইভালুয়েশন রিলেটেড কোনো ইভালুয়েশন কমিটিতে আমরা বিভিন্ন সময় থাকি, ইভালুয়েশন কমিটিতে আপনি যাওয়ার আগে অথবা পরে অথবা ওই সময় পিপিআর এর বিধি 98টা একটু সাথে রাখবেন, ওইটা একটু ওপেন করে দেখবেন ওইখানে আপনার কি কি দায়িত্ব দেওয়া আছে, আপনার কি কি করণীয় আছে। বিধি 98 তার আগেরটা আগে তো ওপেন করতে হবে, তারপরে ইভালুয়েশন। 97টা হচ্ছে ওপেনিং রিলেটেড, 98টা ইভালুয়েশন রিলেটেড। ইভালুয়েশন করার ক্ষেত্রে ইভালুয়েশনের জন্য আপনার যে টেন্ডার ডকুমেন্ট ইস্যু করেছিলেন আপনি কি প্রকুরিং এন্টিটি, এর মধ্যে যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া সেট করা আছে, ওই সেট ক্রাইটেরিয়ার বাইরে অন্য কোনো ক্রাইটেরিয়া সেট করে ইভালুয়েশন করা যাবে না, করার কোনো সুযোগ নেই। আপনি প্রকুরিং এন্টিটি যে ইভালুয়েশন ক্রাইটেরিয়া সেট করলেন, টেন্ডার ওপেন হয়ে গেল, ইভালুয়েশনের সময় আপনি অন্য ক্রাইটেরিয়া সেট করে ওপেন ইভালুয়েশন করলেন, তা করতে পারবেন না। কেন? কারণ আপনি যারা টেন্ডার সাবমিট করেছে তাদেরকে তো ডকুমেন্টের মধ্যে, টেন্ডার ডকুমেন্টে উল্লেখ করেছেন আমার ইভালুয়েশন ক্রাইটেরিয়া এইগুলা, এইটার আলোকেই সেই টেন্ডার ডকুমেন্টটাকে প্রিপেয়ার করেছে এবং সাবমিট করেছে। আপনার ইভালুয়েশন ক্রাইটেরিয়া ডিফারেন্ট থাকলে তার লেখার স্টাইল, তার ইনফরমেশনটা ডিফারেন্ট থাকতে পারত। তো আপনার মেসেজটা হলো কোন ক্রমেই ইভালুয়েশন ক্রাইটেরিয়া সেট ক্রাইটেরিয়া যেটা ইস্যুড টেন্ডার ডকুমেন্টের অ্যাপ্রুভ ইভালুয়েশন ক্রাইটেরিয়ার বাইরে অন্য কোনো ক্রাইটেরিয়া সেট করে ইভালুয়েশন করা যাবে না, করার কোনো সুযোগ নেই। পিপিআর 98 প্রথম সেকেন্ডটাতে এটা বলা আছে। এবং ইভালুয়েশন স্টেজে যে টেন্ডার সাবমিট করছে, টেন্ডারের নাম পরিবর্তন করা যাবে না। আপাতত মনে হচ্ছে যে এটা আবার কেমন কথা, কিন্তু প্র্যাকটিক্যালি বেশ কিছু ঘটনা আছে। টেন্ডার সাবমিট করেছে, কয়েকদিন পরে ওই টেন্ডারের নাম পরিবর্তন করে আরেকজনের নাম ইনক্লুড করতে চায়, অথবা একটা জয়েন্ট ভেঞ্চার করছে, একজনকে বাদ দেওয়ার এর মধ্যে আরেকজনকে ইনক্লুড করতে চায়। এটা পিপিআর এর বিধি 98 এর 2 এ উল্লেখ করা আছে যে টেন্ডার ওপেনিং এর পর, মানে সাবমিশনের পর অ্যাওয়ার্ডের আগ পর্যন্ত কোনো টেন্ডারের নাম পরিবর্তন করা যাবে না, সেটা সিঙ্গেল হোক, জেবি হোক, যে ফর্মেই থাকুক। নামের ক্ষেত্রে দাড়ি কমা চেঞ্জ করতে পারবেন না, করলে অনেক বিপত্তি ঘটে। প্র্যাকটিক্যালি অনেক এক্সাম্পল আছে।
আপনি ইভালুয়েশন করবেন। ইভালুয়েশন একটা অ্যারিথমেটিক কারেকশনের একটা জায়গা, আপনারা অনেকেই নাম শুনেছেন বা ইভালুয়েশন কমিটি দেখছেন। অ্যারিথমেটিক কারেকশনটা কি? অ্যারিথমেটিক কারেকশন হলো, ধরে নিলাম ইউনিট প্রাইস হলো 10 টাকা, কোয়ান্টিটি কত? 14। 10 কে 14 দিয়ে গুণ করলে কত হয়? 140, 140। 14 কে 10, 14 সাথে একটা শূন্য লাগাই দেই, 140। যদি মাল্টিপ্লাই করে 10 আর 14 মাল্টিপ্লাই করে 130 লিখলো, সাপোজ মাল্টিপ্লাই করলে 140 হয়, কিন্তু সে লিখছে হলো 130। যদি ইউনিট প্রাইস এবং সাবটোটালের মধ্যে কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করেছে অলরেডি, 14 আর 10 গুণ করলে 140 হওয়ার কথা, লিখছে হলো 130। তো ইউনিট প্রাইস প্রিভেইল করবে। আমি ইউনিট প্রাইস যে 14 চেয়ে কমায় নিয়ে এসে সাবটোটাল ঠিক রাখবো তা না। ইউনিট প্রাইস এবং সাবটোটালের মধ্যে কোনো গ্যাপ থাকলে ইউনিট প্রাইস প্রিভেইল করবে। মেসেজটা বোঝাতে পারছি কিনা আপনাদেরকে? ইউনিট প্রাইস এবং সাবটোটালের মধ্যে কোনো গ্যাপ থাকলে, কোনো কনফ্লিক্ট থাকলে ইউনিট প্রাইসটা প্রিভেইল করবে। মাল্টিপ্লাই করে দিতে আপনি কারেকশন করবেন, এটা অ্যারিথমেটিক কারেকশন। সাপোজ আপনার মাল্টিপ্লাই করে সাবটোটাল হলো 3টা যোগ করছেন, 130, 140, 150, 3টা যোগ করে 420 হওয়ার কথা, আপনি টোটালি গিয়ে লিখলো 400। অর্থাৎ যোগ করতে যদি আবার ভুল করে, তারপরে সাবটোটাল এবং গ্র্যান্ড টোটালের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে, সাবটোটাল প্রিভেইল করবে। সাবটোটাল যোগ করে করে তো গ্র্যান্ড টোটাল হবে। যদি যোগফলের মধ্যে কোনো গ্যাপ হয়, তাহলে গ্র্যান্ড টোটাল প্রিভেইল করবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে ইউনিট প্রাইস সাবটোটালের মধ্যে কোনো গ্যাপ থাকলে ইউনিট প্রাইস প্রিভেইল করবে। সাবটোটাল এবং গ্র্যান্ড টোটালের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে সাবটোটাল প্রিভেইল করবে। গ্র্যান্ড টোটাল কারেকশনের আওতায় নিয়ে আসতে হবে। এই দুটো জায়গায় কারো কনফিউশন আছে কিনা? ইউনিট প্রাইস সাবটোটাল, ইউনিট প্রাইস প্রিভেইল করবে। সাবটোটাল এবং গ্র্যান্ড টোটালের মধ্যে কোনো ডিফারেন্স থাকলে সাবটোটাল প্রিভেইল করবে। যদি ইনওয়ার্ড আর ইন নাম্বার, ইনওয়ার্ড ইন নাম্বার অন্যান্য সব ঠিক আছে, এইটার যদি কোনো গ্যাপ ক্রিয়েট হয়, তাহলে ইনওয়ার্ড প্রিভেইল করবে। গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে আপনারা যেটা করে লিখতে হয় নাম্বার এবং ওয়ার্ডে, অন্যান্য জায়গায় আগের ইউনিট প্রাইসটা এসে লিখতে হয় না। তো আপনার সর্বশেষ যেটা কোটেড প্রাইসটা আপনার ইনওয়ার্ড আর ইন নাম্বারের মধ্যে কোনো গ্যাপ থাকলে ইনওয়ার্ড প্রিভেইল করবে। তো এই জায়গাগুলোতে যদি এরকম ইভালুয়েশনের কোনো বিষয় থাকে, এটার মধ্যে যদি ইভালুয়েশন রাইটলি করতে না পারে, তাহলে কমপ্লেইন করতে পারবে। গুডস এবং ওয়ার্কস এর ক্ষেত্রে আদার দেন ডিপিএম মেথডের বাইরে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে, অন্য কোনো মেথডের ক্ষেত্রে নেগোসিয়েশন অ্যালাউ না। গুডস ওয়ার্কস এর ক্ষেত্রে ডিপিএম ছাড়া যদি নেগোসিয়েশন করা হয়, অন্যরা জানে, কমপ্লেইন করতে পারবে। করাপশন অথবা কলুসিভ প্র্যাকটিসের কারণে কমপ্লেইন করতে পারবে। যদি আনফেয়ার কোনো বেনিফিট কাউকে দেওয়া হয়, তার তুলনায় সেটা অবগত হলে কমপ্লেইন করতে পারবে। টু স্টেজ টেন্ডারিং মেথডের মধ্যে দুটো স্টেজে হয়। ফার্স্ট স্টেজে কি করা হয়? টেকনিক্যাল প্রপোজাল নেওয়া হয়, এবং মেইনলি অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রপোজাল, শুধু নো ফাইন্যান্সিয়াল প্রপোজাল। সেকেন্ড স্টেজে মডিফাইড আপডেটেড টেকনিক্যাল প্রপোজাল এবং তার সাথে ফাইন্যান্সিয়াল প্রপোজাল থাকে। যেহেতু প্রথম স্টেজে নেগোসিয়েশন করতে হয় ইন্ডিভিজুয়ালি, একজন প্রতিষ্ঠানের দরপত্রদাতা তার যে ক্রাইটেরিয়া, তার যে মেথডোলজি, তার যে কনফিডেন্সিয়াল বিষয়গুলো আছে, অন্য কোনো টেন্ডারের সাথে শেয়ার করা যাবে না। যদি কোনো কারণে একজনের তার একজনের কাছে, এটা প্রকিউরিং এজেন্সি যেহেতু নেগোসিয়েশন করছে, যদি ডিসক্লোজ করে দেয়, তাহলে কমপ্লেইন করার স্কোপটা রয়ে গেছে। এবং টেকনিক্যাল প্রপোজাল ওপেনিং এর পর
যেহেতু ফাইন্যান্সিয়াল প্রপোজালটা পরে ওপেন করা হচ্ছে এই ওয়ান সিস্টেম অফ টেন্ডারিং এর মাধ্যমে, তাহলে যদি টেকনিক্যালটা কনফিডেন্সিয়ালটা ব্রেক করে দেয় তাহলে কি করবে? কমপ্লেইন করতে পারবে। লাস্টে যেটা বলতে পারি যে সেট রুল আছে, সেট রুলের অর্থাৎ তার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আমি যদি ইভালুয়েশন না করে অন্য কোনো ওয়েতে করি, তাহলে এই সব জায়গায় আমি যতগুলো গ্রাউন্ড বললাম, তাহলে দেখেন খুব কম জায়গায় বাদ আছে যার মধ্যে কমপ্লেইন করা যায় না, প্রায় সব জায়গায়। এত জায়গায় কমপ্লেইন করা থাকলে এতগুলো আপনার মনে রাখার দরকার নেই। কোন জায়গায় কমপ্লেইন করা যায় না ওইটা একটু খেয়াল করেন। এখন কি একটু লিখতে পারবেন খাতায়? দেখেন, 4টা জায়গায় কোনো কমপ্লেইন করা যায় না, এইটা মনে রাখেন। বাকিটা কিছু মনে রাখেন, সবার বিরুদ্ধে কমপ্লেইন, সবকিছুর বিরুদ্ধে কমপ্লেইন করা যায়, এটুকু মনে রাখলে হবে। যে 4টা যায় না কোথায় পাবেন? আইনের ধারা 29। আমি প্রথম যে বলছিলাম 3টা ধারার কোনো করসপন্ডিং রুলস নেই। একটা হলো আইনের ধারা 3, আইনের ধারা 29, আইনের ধারা 68। 3, 29, 68 এই 3টার কোনো করসপন্ডিং রুলস নাই, সেলফ এক্সপ্লেনেটরি। তার মধ্যে একটা হলো এখন যেটা বলছি, কমপ্লেইন করা যায় না, আইনের ধারা 29। আইনের ধারা 29 কি আছে? যে কমপ্লেইন করতে পারবে না প্রকিউরিং এন্টিটির বিরুদ্ধে। একটা হচ্ছে মেথড সিলেকশন। মেথড অর্থাৎ আপনি কি ওটিএম মেথডে করছেন, এলটিএম মেথডে করছেন, আরএফকিউ, ওয়ান স্টেজ স্টিমুলার, টু স্টেজ অথবা ডিপিএম, যে মেথড সিলেক্ট করছেন সেই মেথডের এগেইনস্টে প্রকিউরিং এন্টিটি এগেইনস্টে কোনো টেন্ডারার কমপ্লেইন করতে পারবে না। না বলছি, কোনো কমপ্লেইন করতে পারবে না। মেথড সিলেক্ট করার এখতিয়ার ক্রয়কারীর। যদি সে রংলি করে থাকে তার অথরিটি দেখবে, এটা টেন্ডার রেন্ডের ইস্যু না। যে মেথডেই করুক আপনাকে এটা মেনে নিতে হবে। আপনি টেন্ডার হলে আপনি কমপ্লেইন করতে পারবেন না। সেকেন্ড হলো সার্ভিসের ক্ষেত্রে যেমন শর্ট লিস্টিং করতে হয়। আপনারা জানবেন যে প্রথমে ইউআই, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়া হয়, তার ভিত্তিতে সাধারণত 4 থেকে 7-এর মধ্যে, সাধারণত 4 থেকে 7-এর মধ্যে শর্ট লিস্ট করা হয়। যদি কোনো প্রতিষ্ঠান শর্ট লিস্টের মধ্যে ইনক্লুড না হয় তাহলে তার বিরুদ্ধে কমপ্লেইন করা যাবে না। শর্ট লিস্টের মধ্যে যদি ইনক্লুড হতে না পারে, যেহেতু একজনকে নিচ্ছে না, একটা গ্রুপ নিচ্ছে, 4 থেকে 7 জনের একটা গ্রুপ, এর মধ্যে ইনক্লুড না হলে কোনো কমপ্লেইন করার স্কোপ নাই। দুটো জায়গায় আমরা পেলাম, একটা মেথড আর একটা সার্ভিসের ক্ষেত্রে শর্ট লিস্ট ভুক্ত না হলে কমপ্লেইন করা যাবে না। থার্ড হলো যে টোটাল প্রসিডিওরটা আপনি পোস্টপোন করে দেন, টোটাল প্রসিডিওরটা অ্যানাল করে দিলে তার বিরুদ্ধে কোনো কমপ্লেইন করা যাবে না। আপনার পত্রিকায় খেয়াল করবেন, বা এখন যদি কোনো পত্রিকায় খেয়াল করেন, আজকে পত্রিকাতে অ্যাড থাকবেই, দেখবেন নিচের দিকে লেখা থাকে এই টেন্ডারের যে কোনো সময় বাতিল করার ক্ষমতা ক্রয়কারীর আছে, ক্রয়কারী এই ক্ষমতা সংরক্ষণ করে। দেখবেন টেন্ডারের নিচে এটা লেখা থাকে, অর্থাৎ ক্রয়কারী ইচ্ছা করলে টোটাল প্রসিডিওরটা পোস্টপোন করে দিল, তখন তো কেউ আর কাউকে বঞ্চিত করছে না। আমি প্রকিউরিং এন্টিটির কোনো সুবিধার জন্য টেন্ডার ইনভাইট করেছে, কিন্তু সে পোস্টপোন করে দিতে পারে। যদি পোস্টপোন করে দেয় তার বিরুদ্ধে আপনি কমপ্লেইন করতে পারবেন না। আপনি কি? আপনি টেন্ডারার। 3টা পেলাম না? 3টা কি কি একটু বলেন কেউ? রুমন রং, রেমন্ড না? রেমন্ড আপনার নাম? রেমন্ড? হ্যাঁ, রেমন্ড রুমন। প্রথমটা হলো মেথডের ক্ষেত্রে আমি যে কোনো মেথড ফলো করতে। এক্স্যাক্টলি। তারপরেরটা? পরেরটা হলো সার্ভিস। শর্ট লিস্ট। হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে শর্ট লিস্ট করা যাবে। শর্ট লিস্টিং ভুক্ত না হলে আপনি কমপ্লিট করতে পারবেন। থার্ডটা কি বললাম? স্যার সুপার ইন্ডিয়া টোটাল প্রসিডিওরটা পোস্টপোন করে দেবো, আমি কাউকেই নেব না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, কাউকেই আমি নেব না, তাহলে তার বিরুদ্ধে আপনি আর কমপ্লেন করতে পারবেন না, যেহেতু আমি কাউকে নিচ্ছি না। ঠিক আছে, এই 3টা একটু খেয়াল থাকবে না? হ্যাঁ স্যার, থাকবে। আচ্ছা, আপনি এইখানে একটা বিষয় বলতে চাচ্ছিলাম। কাইন্ডলি বলেন। না, ওটা তো টেন্ডারের, যে কোনো টেন্ডারের একটা শর্ত থাকে যে প্রকিউরিং এন্টিটি এনি টাইম উইদাউট এনি রিজন সে এটা বাতিল করার ক্ষমতা রাখে।
তো কিন্তু এই যে এই বিষয়টা কোনো আবেদনকারীর সংক্ষিপ্ত তালিকাভুক্তির আবেদন প্রত্যাখ্যান, মানে আমার তো যেটা জানি আমি, ওই আপনার শর্ট লিস্টেড হওয়ার জন্য মিনিমাম 4টা প্রতিষ্ঠান লাগবে, হ্যাঁ, সর্বোচ্চ 4 থেকে 7 রাইট ইঞ্জিনিয়ারের। তো এইখানে মনে হয় বোঝাচ্ছে যে 4টার মধ্যে যদি ওই আবেদনকারী না ঢুকে থাকে, তাকে সে যদি অযোগ্য হয়ে থাকে মূল্যায়ন কমিটি, শুধু তাকেই তার আবেদনটাই আমি কোনো ক্লারিফাই করব না। না মানে সে কমপ্লেন করতেই পারবে না এর এগেইনস্টে, যেহেতু একজনকে নেয় নাই, একাধিক নিচ্ছে, অতএব এই জায়গায় কমপ্লেন করার অভিযোগটা বন্ধ করা আছে। আচ্ছা, না যদি সে না জেনে থাকে, সে তো আবেদন করেই দিতে পারে। থ্যাংক ইউ। এখানে মনে হয় যেটা একটু মেসেজটা রাখা দরকার, যে শর্ট লিস্টিং হওয়ার পরে স্টেজ হলো আরএফপি, রিকোয়েস্ট ফর প্রপোজাল সাবমিট করে দেয়, ডিটেইল প্রপোজাল। তো প্রপোজাল যখন সাবমিট করা হয়, তার আগে যারা অ্যাপ্লিকেশন করেছিল টেন্ডারিং এর ক্ষেত্রে, তাদেরকে জানাইতে হয়। সাকসেসফুল হলেও তাকে জানাবো, সে যদি ফেল করে তাকে ইনফর্ম করতে হবে। যদি শর্ট লিস্টিং এর মধ্যে কেউ না আসে, তাকে ইনফর্ম করতে হয়, তাকে ইনফর্ম করতে হবে, সে জানবে। জি 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 স্যার, জি ঠিক আছে। তাহলে মানে সে জানছে কিন্তু কমপ্লেন করতে পারবে না স্যার। আমি কেন শর্ট লিস্টিং এ হলাম না এটা বলার কোনো সুযোগ নেই তার, আইন তাকে নিষেধ করে দিয়েছে, আইনের ধারা 29 এটা না করা আছে। তাহলে প্রথমটা হলো মেথড, সেকেন্ড হলো শর্ট লিস্টিং, থার্ড হলো টোটাল প্রসিডিউর যদি অ্যানাল করা হয় তার বিরুদ্ধে কমপ্লেন হবে না। আচ্ছা, কিন্তু অন্যান্য ইয়াতে গুডস ওয়ার্কসে যদি কোনো টেন্ডারার জানতে চায়, টেন্ডার ইভালুয়েশন হয়ে যাওয়ার পরে, মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার পরে, যে কি কারণে আমাকে করা হয়েছে, ওইটা মনে হয় ক্লারিফিকেশন দেওয়ার আছে। ওইটা বলা হচ্ছে যে তাকে জানাবেন, কারণটা খুব সংক্ষেপে, একদম সংক্ষেপে, ডিটেইলস বলার দরকার নেই। সে যদি জানতে চায় কেন, প্রথমে তাকে বলাবেন যে সাকসেসফুল না ফেইলিওর, সে ফেইলিওর আপনি বললেন, তারপরে সে যদি জানতে চায় যে কেন আমি বাদ পড়েছি, খুব সংক্ষেপে ডিটেইল আপনি দিতে নিষেধ করা আছে। সংক্ষেপে ব্রড হেডে তার যে গ্রাউন্ডে বাদ পড়েছে, টেকনিক্যাল গ্রাউন্ডে অথবা টেকনিক্যাল গ্রাউন্ডের মধ্যে এক্সপিরিয়েন্সের গ্যাপ আছে, অথবা তার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির গ্যাপ আছে, এটা যদি গ্যাপ থাকে খুব সংক্ষেপে বলবেন, ডিটেইলস বলতে না করা আছে। হ্যাঁ, ওটা জানানোর জন্য নির্দেশনা রয়ে গেছে পিপিআর এর মধ্যে। জি, এই ক্ষেত্রে তো তাহলে ইউআই তে যে শর্টলিস্টেড হলো না, সেও যদি কারণ জানতে চায়, আমি সংক্ষেপে না এইখানে আর এইখানে বলা নাই। এটা হচ্ছে আপনার টেন্ডারিং এর মধ্যে প্রসেস হলো, অথবা আরএফপির মধ্যে যদি হয়, কারণ এটা তো একটা স্টেজে আমি স্ক্রুটিনি করছি। যেমন আপনি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছেন, বিসিএস বা বিভিন্ন চাকরিতে কি করছে, প্রিলিমিনারি নিয়ে শর্ট লিস্টিং করছে। তো প্রিলিমিনারি শর্ট লিস্টিং মানে একটা বড় গ্রুপকে বাদ দিয়ে দিচ্ছে, একটা ছোট করে নিয়ে আসছে যোগ্য লোকের মধ্যে। তো এইখানে আপনার সেই তাকে জানাইতে হবে না। ফাইনালি যারা পার্টিসিপেট করছে আরএফপি তে অথবা গুডস ওয়ার্কস এর জন্য যে টেন্ডার করছে, তারা যদি ফেল করে, তাদেরকে জানানোর বিষয়টা আছে, এবং তারা কারণ জানতে পারে, আচ্ছা, তাইলে ইউআই তে আমার জানানো না ফার্স্ট লিং আপনি কার কারণ জানাতে বাধ্য না আপনি। কিন্তু আরএফপি এর মধ্যে যখন আমি মূল্যায়ন করব নাম্বারের ভিত্তিতে, ওই আরএফপি মূল্যায়নে যদি কেউ অকৃতকার্য হয়, অকৃতকার্য হলে তখন আপনি সংক্ষেপে বলবেন, যদি সে জানতে লিখিতভাবে জানতে চাইলে লিখিতভাবে খুব সংক্ষেপে ব্রড হেডে বলবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, ভালো লাগলো স্যার। আর ফোর্থ যেটা ছিল, সিসিজিপি তে কোন টেন্ডার অ্যাপ্রুভ করে, 4টা স্টেজ বলেছিলাম না টেন্ডারিং অ্যাপ্রুভালের। একটা হলো প্রকিউরিং এন্টিটি, সেকেন্ড কোনটা শর্ট লিস্টিং, না মানে ও আচ্ছা সরি, আমি গ্রাউন্ড বলছি না, অ্যাপ্রুভাল অথরিটি 4টা, অ্যাপ্রুভালের 4টা, প্রকিউরিং এন্টিটি, তারপরে লোগো, তারপরে মিনিস্ট্রি, তারপরে সিসিজিপি। লাস্ট যেটা সিজিপিটা হচ্ছে একটা কমিটি, যে কমিটির অ্যাপ্রুভাল করে, কমিটির আহ্বায়ক হচ্ছেন বা সভাপতি হচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সিজিপি মাননীয় অর্থমন্ত্রী সহ 13 জন মন্ত্রীর একটা কমিটি, মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে। তো এই কমিটি কি করে, রিকমেন্ড করে অ্যাপ্রুভালের জন্য। এই অ্যাপ্রুভাল সিজিপির যে রিকমেন্ডেশন মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে।
মাননীয় প্রধানমন্ত্রী যে টেন্ডার গুলো অ্যাপ্রুভ করছে, টেন্ডার তো না মানে কন্ট্রাক্ট, যেটা ইভালুয়েশন রিপোর্টটা অ্যাপ্রুভ করছে, এর বিরুদ্ধে কোনো কমপ্লেন করা যাবে না। ফোর্থ এইটাই, সিসিপি অ্যাপ্রুভ করলে তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করা যাবে না। তাহলে চারটার মধ্যে আমরা কি কি পাচ্ছি? চারটার মধ্যে আমরা পাচ্ছি হলো, লাস্ট থেকে বলি, সিসিপি যদি অ্যাপ্রুভ করে তাহলে কার বিরুদ্ধে কোনো কমপ্লেন করা যাবে না, টোটাল প্রসিডিওরটা অ্যানাল করলে তার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে না, শর্ট লিস্টিং এর মধ্যে না আসলে কমপ্লেন করা যাবে না, মেথডের বিরুদ্ধে কমপ্লেন করা যাবে না। এই চারটা ছাড়া মোটামুটি প্রায় সব জায়গায় কমপ্লেন করা যায়। এই চারটা যদি কেউ কমপ্লেন করে, আপনি আইনের ধারা উল্লেখ করে ফাইলের মধ্যে আপনার অথরিটিকে জানাইতে পারেন, বা তাকেও আপনি বলতে পারেন যে এই আইনের ধারা 29 অনুযায়ী এর বিরুদ্ধে কমপ্লেন করা যায় না, মেথড বা শর্ট লিস্টিং অথবা সিসিপি অ্যাপ্রুভাল অথবা টোটাল প্রসিডিউরাল, অথবা আমি তাকে ব্যাখ্যা দিচ্ছি না, শুধু এইটুকু যদি প্রয়োজন হয় আপনি করতে পারেন, এর মধ্যে কোনো কমপ্লেন নাই। ওকে, এখন কমপ্লেন আমরা করলাম, এই চারটার বিরুদ্ধে কমপ্লেন করা যাবে না। কমপ্লেন কিভাবে করব আরেকটু লেখেন যদি কষ্ট না হয়। দুটো লেভেলে কমপ্লেন করতে হবে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল আর একটা রিভিউ প্যানেল। কয়টা লেভেলে করব? দুটো লেভেলে, একটা প্রশাসনিক আর একটা হচ্ছে রিভিউ প্যানেল। একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং রিভিউ প্যানেল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কমপ্লেন শেষ হলেই তাকে রিভিউ করার জন্য প্যানেলে আসা যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কয়টা অথরিটি আছে? 3টা অথরিটি। একটা প্রকিউরিং এন্টিটির কাছে প্রথম কমপ্লেনটা করতে হবে, একটা হচ্ছে প্রকিউরিং এন্টিটি, একটা হচ্ছে প্রকিউরিং এন্টিটির বিরুদ্ধে কমপ্লেন করতে হবে, এন্টিটির কাছে প্রথম কমপ্লেনটা করতে হবে যে টেন্ডার ইনভাইট করেছিল। প্রকিউরিং এন্টিটি হতে গেলে কয়টা অথরিটি লাগে? দুটো অথরিটি লাগে প্রকিউরিং এন্টিটি হতে গেলে। প্রকিউরিং এন্টিটির শেয়ার করে, একটা হলো যে যেহেতু সে টেন্ডার যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল অথরিটিজ আছে, সে প্রকিউরিং এন্টিটি, সে যেহেতু টেন্ডার ইনভাইট করছে, প্রথম কমপ্লেনটা তার কাছেই করতে হবে, তার বিরুদ্ধে কমপ্লেন করতে হবে। এরপরে যদি কমপ্লেনটা সমাধান না হয়, তারপরে স্টেজ হলো হোপ, হোপের কাছে যেতে হবে। হোপের পরের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তো পি, হোপ এবং সেক্রেটারি, আমরা এগুলো কিভাবে কমপ্লেন করবো সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করি। এরপরে যদি সমাধান না হয়, তাকে যেতে হবে রিভিউ প্যানেলে। তো কমপ্লেন টু দ্য রিভিউ প্যানেল প্রসিডিউর আছে, আমি ডিটেইলস প্রসিডিউরগুলো আলাপ করব। তো কমপ্লেন করার ক্ষেত্রে আপনার রিভিউ প্যানেলের কমপ্লেনটা আমি পরে আসছি, আগে মূল যে কমপ্লেনটার মধ্যে আসি। আপনি প্রকিউরিং এন্টিটির কাছে কমপ্লেন করবেন, প্রকিউরিং এন্টিটির কাছে যে কমপ্লেন করবেন, এটা আগে যে একবার প্রশ্ন করেন কত দিনের মধ্যে করতে হবে। বিষয়টা হলো আপনি কতদিনের মধ্যে করবেন? 1 সপ্তাহের মধ্যে। আপনি যখন বিষয়টা জানলেন, ঘটনাটা যখন জানলেন, তার থেকে 1 সপ্তাহের মধ্যে আপনার কমপ্লেন করার কথা বলা আছে।
আপনি কমপ্লেন কার কাছে করবেন? প্রকিউরিং এন্টিটির কাছে। প্রকিউরিং এন্টিটির কাছে কমপ্লেন করার পর প্রকিউরিং এন্টিটি এটাকে রেসপন্ড করার জন্য অথবা কোনো কারেক্টিভ মেজার নেওয়ার জন্য 1 সপ্তাহ সময় পাবে। সরি 5টা ওয়ার্কিং ডে, 1 সপ্তাহ না, ওয়ার্কিং ডে হিসেবে 5টা ওয়ার্কিং ডে। 5টা ওয়ার্কিং ডে হইতে যেভাবে লাগে। প্রকিউরমেন্টের অন্য জায়গায় সব জায়গায় দেখবেন ডে বলতে ক্যালেন্ডার ডে। কমপ্লেনের এই জায়গাগুলোতে ডে বলতে ওয়ার্কিং ডে উল্লেখ করা আছে। এবং এটা কোথায় পাবো? আমাদের যে এসটিডি স্ট্যান্ডার্ড যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টের মধ্যে আমরা পাবো ডে বলতে ক্যালেন্ডার ডে, আর আদারওয়াইজ যদি এটা ওয়ার্কিং ডে বলা থাকে ওকে, ওয়ার্কিং ডে না বলা থাকলে ক্যালেন্ডার ডেকেই ধরে নিতে হবে ডে বলতে। আপনি প্রকিউরিং এজেন্সি কমপ্লেন করার পরে 5টা ওয়ার্কিং ডে ওয়েট করতে হবে। 5টা ওয়ার্কিং ডে ওয়েট করার পর আপনি তার হায়ার অথরিটির কাছে কমপ্লেন করতে পারবেন। এর মধ্যে জবাব পেলে সন্তুষ্ট হয়ে গেলে ভালো, যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে নেক্সট হায়ার অথরিটি হোপের কাছে যেতে হবে। এর জন্য 5 দিন শেষ হওয়ার পরে পরবর্তী 3 দিনের মধ্যে যেতে হবে, একটা টাইম বাউন্ড। 3 দিনের মধ্যে না গেলে আপনি টাইম বারে পড়ে যাবেন। আর 5টা দিন আপনি একদিনেই পরপর বা পরপর 3টা দিন 3 জনের কাছে কমপ্লেন করলেন না, হবে না। কেন হবে না? আপনি যে কমপ্লেনটা করলেন সেটাকে জবাব দেওয়ার জন্য অথবা কারেক্টিভ মেজার নেওয়ার জন্য প্রকিউরিং এন্টিটিকে বা যার কাছে কমপ্লেন করলেন তাকে সময় দিতে হবে। সিমিলারলি হোপও সময় পাবেন কয়টা দিন? 5টা ওয়ার্কিং ডে। 5 দিনের মধ্যে জবাব দিলে ভালো। জবাব দিলে যদি সন্তুষ্ট না হন অথবা জবাব না পান, আপনি পরবর্তী লেভেলে চলে যাবেন। পরবর্তী লেভেলটা কি? এটা হচ্ছে মন্ত্রণালয় বিভাগের সচিব মহোদয়। মন্ত্রণালয় বিভাগের সচিব মহোদয়ের জন্য যেহেতু সচিবালয় মন্ত্রণালয়ের কাছে সচিবের কাছে যাবেন কি যাবেন না এই ইস্যুটা চলে আসছে, অতএব আপনি এখানে 7টা ওয়ার্কিং ডে পাবেন। 7টা ওয়ার্কিং ডের মধ্যে গেলে সচিবের কাছে যেতে হবে। সচিবের কাছে কমপ্লেন করার ডেট থেকে 5টা ওয়ার্কিং ডের মধ্যে সচিব মহোদয় কমপ্লেন জবাব দিবেন অথবা কারেক্টিভ কোনো মেজার নেবেন। যদি আপনি সন্তুষ্ট হন সমস্যার সমাধান হয়ে গেল। যদি সন্তুষ্ট না হন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আর কোনো কমপ্লেন করার জায়গা আপনার নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আপনার আর কমপ্লেন করার জায়গা নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল শেষ। 3টা কি কারণ ছিল? প্রকিউরিং এন্টিটি, হোপ, মন্ত্রণালয় বিভাগের সচিব মহোদয়, এগুলো ডান। এখন আপনার কাছে পথ খোলা আছে হলো আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে না গিয়ে এখন আপনার রিভিউ প্যানেলে কমপ্লেন করতে হবে। রিভিউ প্যানেল কমপ্লেনটা কি? রিভিউ প্যানেল আছে সিপিটিউতে। রিভিউ প্যানেল হলো 3 সদস্যের একটা কমিটি। 3 সদস্যের মধ্যে একজন হচ্ছে লিগ্যাল এক্সপার্ট, আর একজন টেকনিক্যাল এক্সপার্ট, আর একটা ছিল কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। এখানে যেটা উল্লেখ করা আছে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট থাকবে এফবিসিসিআই ফেডারেশন অফ চেম্বার অফ কমার্সের একজন প্রতিনিধি। টেকনিক্যাল এক্সপার্ট থাকবেন কি পাবলিক প্রকিউরমেন্টের রিলেটেড যে টেকনিক্যাল এক্সপার্ট, ইউজুয়ালি এটা যেটা কনসিডার করা হচ্ছে টেকনিক্যাল এক্সপার্টের ক্ষেত্রে উনি হচ্ছেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ। আর লিগ্যাল এক্সপার্ট প্রকিউরমেন্ট জানে এরকম কেউ, সেটা হতে পারে সরকারি, হতে পারে বেসরকারি। তবে সরকারের কোনো কর্মচারী, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী রিভিউ প্যানেলের সদস্য হতে পারবে না। রিভিউ প্যানেলের সদস্য হতে পারবে না কেন? কারণ গভর্নমেন্টের এগেইনস্টে আপনাকে রায় দিতে হবে। এই কনসেপ্ট বেস করে যে আপনার যেহেতু সিদ্ধান্ত দিচ্ছেন, অতএব এই সিদ্ধান্তটা সরকারের এগেইনস্টে দিতে পারে, অথবা আপনি সরকারি কর্মচারীর মধ্যে থাকলে হবে না। রিটায়ার করলে যেহেতু আপনার সরকারি কর্মচারী নেই, তখন এখানে যাওয়ার একটা স্কোপ আছে। এই 3 ধরনের সদস্য নিয়ে রিভিউ প্যানেল গঠন করা হয়। রিভিউ প্যানেল একজন চেয়ারম্যান থাকে। কমিটি রিভিউ প্যানেল ফর্ম করার সময় এই 3 সদস্যের কমিটির মধ্যে একজনকে চেয়ারম্যান নিয়োগ করা হয়। তো এখন পর্যন্ত যত এক্সিস্টেন্স আছে বা লেভেলটা কনসিডার করা হয়, যদি রিটায়ার পারসন হয় তাহলে সচিব অথবা এডিশনাল সেক্রেটারি এইরকম পর্যায়ের কর্মকর্তা। এডিশনাল সেক্রেটারির নিচে পদমর্যাদা এমন কর্মকর্তাকে নিয়েই রিভিউ প্যানেল আর চেয়ারম্যান নিয়োগ করা হয়। তো কমিটি কয়টা হবে? রিভিউ প্যানেল পিপিআর অনুযায়ী 5টা রিভিউ প্যানেল হতে পারে।
সিপিটিউতে 5টা রিভিউ প্যানেল ফর্ম করা আছে, 5টা রিভিউ প্যানেল ফর্ম করা আছে। এই 5টার মধ্যে তাহলে আপনার যে 3 জনের সদস্য, প্রয়োজনে এই কমিটি আরো 2 জন সদস্যকে কপ করতে পারবে। এটা কেস বাই কেস বেসিস। বিশেষ কোনো কেসের ক্ষেত্রে যদি রিভিউ প্যানেলের কাছে মনে হয় কোন টেকনিক্যাল এক্সপার্ট নেওয়ার জন্য 1 জন বা ম্যাক্সিমাম 2 জন কপ করতে চায়, তাহলে কপ করার সুযোগ আছে। রিভিউ প্যানেল কি করবে? তো রিভিউ প্যানেলের এই কমপ্লেইনটা ফ্রি না। আপনি যদি সংক্ষুব্ধ হয়ে রিভিউ প্যানেলে কমপ্লেইন করতে চান, তাহলে আপনাকে একটা পেমেন্ট দিতে হবে। পেমেন্টটা কত টাকা? এটা ডিপেন্ড করছে আপনার এস্টিমেটেড ভ্যালু কেমন। যদি আপনার 1 কোটি টাকা পর্যন্ত এস্টিমেটেড ভ্যালুর উপর আপনার কোটেড যে প্রাইস 1 কোটি টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে গভর্নমেন্টকে ফি দিতে হবে 10,000 টাকা, আর মানি ডিপোজিট করতে হবে 50,000 টাকা। মানি ডিপোজিট কেন? যাতে কাউকে হ্যারেস করার জন্য, প্রকিউরমেন্টকে ডিলে করার জন্য কেউ এই 10,000 টাকা দিয়ে কমপ্লেইন না করে। কারণ কমপ্লেইন করা মানেই এটাকে আমলে নিয়ে তার কিছু প্রসেসিং করতে হবে। ইমিডিয়েটলি যেটা করা হয় যে নোয়া জারি থেকে বিরক্ত থাকার জন্য রিকোয়েস্ট করা হয়, নোয়া জারি থেকে নোটিফিকেশন অ্যাওয়ার্ড যাতে না দেয়। তো যাতে হরহামেশাই কেউ না করে, এই যে একটা মানি ডিপোজিট করার কথা বলা আছে। 1 কোটি টাকার ক্ষেত্রে গভর্নমেন্টকে ফি দিতে হবে হলো 10,000 টাকা, আর মানি ডিপোজিট করতে হবে 50,000 টাকা। এই মানিটা রিফান্ডেবল, ফেরত পাওয়া যাবে। যদি এস্টিমেটেড ভ্যালু 1 কোটি থেকে 5 কোটি হয়, তাহলে আপনার ফি দিতে হবে 15,000 টাকা, মানি ডিপোজিট করতে হবে 1 লাখ টাকা। যদি 5 কোটি থেকে 10 কোটির মূল্যের হয়ে থাকে, তাহলে আপনার ফি দিতে হবে 20,000 টাকা, আর মানি ডিপোজিট করতে হবে 2 লক্ষ টাকা পর্যন্ত। যদি 1 কোটি অ্যাবভ 1 কোটি, অর্থাৎ 10 কোটির উপরের ভ্যালু হয়ে থাকে, তাহলে আপনার ফি দিতে হবে 25,000 টাকা, আর মানি ডিপোজিট হবে 5 লক্ষ টাকা। এটা আমরা পিপিআর এর বিধি 57-তে পাবো। আর ওপেনিং করার আগে হলে ইরেসপেক্টিভ অফ ভ্যালু, এটা 10,000 টাকা, ডিপোজিট মানি হচ্ছে 50,000 টাকা। তো এটার আলোকে কমপ্লেইন করলো, এইটা ফি দিতে হবে। কিভাবে কমপ্লেইন করবে? কমপ্লেইন করার মেকানিজমটা হলো, আপনি যে কমপ্লেইন করবেন, সেই কমপ্লেইনটা সিপিটিউতে জমা দিতে হবে। আপনি যে কমপ্লেইন করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, সিপিটিউ কে অ্যাড্রেস করে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে যে আমি আগে এই টেন্ডারে পার্টিসিপেট করেছিলাম। এই পার্টিসিপেট করার পর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আমি কমপ্লেইন করেছি। কার কাছে? প্রকিউরিং এন্টিটির কাছে, হোপের কাছে, সচিব মহোদয়ের কাছে। এখানে আমি সুবিচার পাইনি, অথবা আমি বিচারে আমাকে জবাব দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে আমি রিভিউ প্যানেল আপিল করতে চাই। এটা ডিজিসিপিউটিকে বলতে হবে। আর একটা বদ্ধ খামে আপনাকে কমপ্লেনের ডিটেইল ইনফরমেশন, আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে রিভিউ প্যানেলের চেয়ারম্যানকে অ্যাড্রেস করে আরেকটা খাম দিতে হবে। এবং ডিজিসিপিটিউ এর এটার মধ্যে আপনাকে এই মানি ডিপোজিট, এটা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার ফর্মে, কোনো ক্যাশ টাকা বা অন্য কোনো ফর্মে নেওয়ার সুযোগ নেই। আপনাকে ব্যাংক ড্রাফট, পে অর্ডার ডিজিসিপিটিউ এর অনুকূলে দিতে হবে। এই ব্যাংক ড্রাফটটা পেলে এবং যে প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মধ্যে কমপ্লেইন করা হলে সিপিটিউ যেটা করে, আসার পরেই একটা নোটিশ জারি করে দেয়, যার বিরুদ্ধে কমপ্লেইন করা হলো, যে এই টেন্ডারের এই প্রসেসিংটা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ রিভিউ প্যানেলের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অথবা চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকার জন্য রিকোয়েস্ট করা হয়। এরপরে রিভিউ প্যানেলের চেয়ারম্যানের কাছে প্লেস করা হয়, সাইক্লিক অর্ডারে প্লেস করা হয়। রিভিউ প্যানেলে যে সাইক্লিক অর্ডারে 1 2 3 4 5, একের পরে 2 3 4 5, 5-এর পরে আবার 1, এরকম সাইক্লিক অর্ডারে দেওয়া হয়। তো রিভিউ প্যানেলে প্লেস করার পর, রিভিউ প্যানেলে যখন প্লেস করা হচ্ছে, রিভিউ প্যানেলে প্লেস করার পর রিভিউ প্যানেল আরেকটা চিঠি ইস্যু করে। কাকে? প্রকিউরিং এন্টিটিকে এবং যে কমপ্লেইন করছে দুইজনকেই, তাদেরকে ডাকে। রিভিউ প্যানেলের একটা রুম আছে, কোর্ট রুম আছে সিপিটিউতে। এই বিচারিক রুমের মধ্যে দুই পক্ষকে ডেকে, কোর্টের মতো যেরকম অবস্থা থাকে, দুই পক্ষেরই কথা শোনে, তাদের যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো নেয়, তার আলোকে ডিসিশন দেয়। তো এই কাজগুলো করার জন্য রিভিউ প্যানেল সময় পায় 12 ওয়ার্কিং ডেজ, 12টা দিনের মধ্যে রিভিউ প্যানেলকে এই ডিসিশনটা দিতে হবে। তো এরকম বিষয় আছে যে রিভিউ প্যানেলে অনেক সময় দেখা যায় কোন প্রকিউরিং এন্টিটি,
কোন একটা রিভিউ প্যানেলে প্লেস করার জন্য আসে খোঁজ নেয় যে কোন প্যানেল এখন চলছে, বাট এটা সাইক্লিক অর্ডারে চলতে থাকে। কারণ সাইক্লিক অর্ডারে আপনার আজকে যদি 1 নাম্বার হয়, পরেরটা 2 নাম্বার, 3 নাম্বার, এটা কার একই দিনে একাধিকটা পড়লেও সিপিটিউ যে রিসিভ করা হয়, রিসিভের যে ডকেট নাম্বার দেওয়া হয়, সেই ডকেট নাম্বারের সিরিয়াল অনুযায়ী সাইক্লিক অর্ডারে এটা ঘুরতে থাকে। রিভিউ প্যানেলের সিদ্ধান্ত নেওয়া হলো, এরপরে দুই পক্ষকে ডেকে রিভিউ প্যানেল ডিসিশন দিচ্ছে। রিভিউ প্যানেল ডিসিশন কি দিতে পারে? তার যে জুরিসডিকশন পিপিআর এর বিধি 60 এবং 59 এ যেটা উল্লেখ করা আছে, তারা কি করতে পারে? যদি কোনো গ্রাউন্ড না থাকে, লিগ্যাল গ্রাউন্ড না থাকে পিপিআর এর দৃষ্টিতে, তাহলে এটা ক্যান্সেল করে দিল তার কমপ্লেইনটা। যদি আমলে নেওয়া যায় তাহলে কি করতে পারবে? তারা তাকে তার যে কমপ্লেইন সেটা আমলে নিয়ে ইভালুয়েশন কমিটিকে পুনর্মূল্যায়ন করতে বলতে পারে। যদি সে ক্ষতির সম্মুখীন হয়, ক্ষতিপূরণ দিতে বলতে পারবে। অর্থাৎ তার বিষয়টা প্রকিউরিং এন্টিটি অথবা ইভালুয়েশন কমিটি যার বিরুদ্ধে কমপ্লেইন তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে রিভিউ প্যানেল পিপিএর আলোকে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো রিভিউ প্যানেলের যে কমপ্লেইন তার সাপোর্টিং ডকুমেন্ট অবশ্যই দিতে হবে। রিভিউ প্যানেল 12টা ওয়ার্কিং ডে এর মধ্যে কাজ দিবে। রিভিউ প্যানেলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এরপরে যদি কোনো কেউ কমপ্লেইন করতে চায় তাহলে তাকে যেতে হবে কোর্টে, হায়ার কোর্ট ছাড়া তার বিরুদ্ধে আর কোনো কমপ্লেইন এই ডিসিশনের বিরুদ্ধে আর কোনো জায়গায় নেওয়া যাবে না। ইভেন আপনি সরাসরি কোর্টে যেতে চান, কমপ্লেইন করলে কোর্ট একসেপ্ট করবে না। কোর্ট রিভিউ প্যানেলের সিদ্ধান্তটা হওয়ার পরে একসেপ্ট করে। এরপরে যদি বলেন কোর্ট একসেপ্ট করলে কি হবে? কোর্ট স্বাধীন, সার্বভৌম, একসেপ্ট করলে কারো কিছু করার নেই। তাহলে আপনার দায়িত্ব হবে কোর্টকে অবহিত করা যে রিভিউ প্যানেলের প্রসিডিং শেষ না করে কোর্টে আসা যায় না। এটা কোর্টকে অবহিত করা আপনার দায়িত্ব। তো আগে দেখা যেত যে কোর্ট এগুলো একসেপ্ট করছে, বাট এখন দেখা যায় যে রিভিউ প্যানেলের সিদ্ধান্ত না হলে কোর্ট আর একসেপ্ট করে না। এই প্রসিডিউরটা শেষ করে তারপরে দরকার হলে কোর্টে যেতে পারবেন, সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। আর রিভিউ প্যানেল সিদ্ধান্ত চূড়ান্ত, একটা সিদ্ধান্ত দিলে এটাকে অন্য প্যানেলে নিয়ে বা অন্য কোনো ভাবে রিভিউ করার কোনো সুযোগ নেই। এরকম প্র্যাকটিক্যালি পাই আমরা যে রিভিউ প্যানেল সিদ্ধান্ত, তারপরে সিপিটির কাছে জানতে চায় এই সিদ্ধান্তটা কি করণীয়। তো সিপিটির এক্সাম্পলটা রেসপন্সটা খুবই সিম্পল। রিভিউ প্যানেলের সিদ্ধান্তটাই চূড়ান্ত, তার সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করা, রিভিউ করা, কোন সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সিপিটি এর নাই। কারণ ওটা তো একটা কোয়াসি জুডিশিয়াল বডি, তারা ডিসিশন দিচ্ছে, সেই ডিসিশনের এগেইনস্টে বা কোনো কিছু এক্সপ্লেনেশন করার ক্যাপাসিটি সিপিটি এর নাই। যদি আপনার কোনো কথা থাকে কোর্টে যান, কোর্ট সেটা দেখবে। তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটার বিরুদ্ধে কোর্টে যাচ্ছে, কোর্ট তো যে কোনো ডিসিশন দিতে পারে, পক্ষে বিপক্ষে যে কোনোটাই হতে পারে। তো আমি একটা স্টাডি মানে একটা অ্যানালাইসিস করেছিলাম। এটা আমি একসময় রিভিউ প্যানেল সরাসরি ডিল করতাম 2014 এর দিকে, আমি যখন ডেস্ক অফিসার ছিলাম 14-15 দিকে রিভিউ প্যানেল সরাসরি দেখতাম। তো রিভিউ প্যানেলের পরবর্তীতে আমি 17-18 কয়েকদিন আগে ওইটা আমার কাছে আবার আসলে একটা রিপোর্ট যে রিভিউ প্যানেলের যে এখন পর্যন্ত যত কমপ্লেইন আসছে তার যে ডিসিশনটা, তার একটা অ্যানালাইসিস দেখলাম যে 58% প্রকিউরিং এন্টিটির পক্ষে গেছে ডিসিশন সবগুলোর পার্সেন্টেজ দিক থেকে, আর 42 বা 43 আর কি পার্সেন্টেজ আছে, মানে 42 পয়েন্ট সামথিং আর 57 পয়েন্ট সামথিং। যদি ব্রড হেডে বলি তাহলে 57 আর 43% গেছে কমপ্লেইন যে করছে তার পক্ষে, আর প্রকিউরিং এন্টিটির পক্ষে গেছিল 57% ডিসিশন এখন পর্যন্ত যতটুকু হয়েছে কয়েকদিন আগের রিপোর্টটা। এর আগে একবার দেখছিলাম তখন ছিল প্রায় 55-45, তো অ্যারাউন্ড 50-50, অ্যারাউন্ড 50-র কাছে একটু আপ ডাউন করছে ডিসিশন গুলা। তো ডিসিশন করার ক্ষেত্রে এখানে রিভিউ প্যানেল ক্লিয়ারলি বলা আছে, তাদের জুরিসডিকশন দেওয়া আছে, তাদের প্রসিডিউর উল্লেখ করা আছে, এবং এটা 12 ওয়ার্কিং ডে এর মধ্যেই তারা ডিসিশন দিয়ে থাকে। রিভিউ প্যানেল কেন দিচ্ছে? তারা তো এমপ্লয়ি না গভর্নমেন্টের বা প্রজাতন্ত্রের কর্মচারী না, তারা একটা অনারিয়াম পায়। অনারিয়ামটা কি? একটা রিভিউ প্যানেলের কেস করার জন্য তারা ম্যাক্সিমাম 5টা হিয়ারিং 5টা লাগবে না, তারা 5টা মিটিং, তারা 5টা ওয়ার্ক করলে প্রতিটা মিটিং এর জন্য বা হিয়ারিং এর জন্য তারা কি পাবে?
5,000 করে টাকা, তাহলে 5টার জন্য 25,000 টাকা সদস্য প্রতি পাচ্ছেন। 3 সদস্য মিলে প্রতিটার জন্য পাচ্ছেন, প্রতি কেসের জন্য 75,000। এটা গভর্নমেন্ট দিচ্ছে তাদেরকে, সিপিটির পক্ষ থেকে গভর্নমেন্টের খাত থেকে দেওয়া হচ্ছে। আর গভর্নমেন্টের যে ফিটা জমা হচ্ছে সেই ফিটা সরকারি কোষাগারে জমা হয়ে যায়। এবং রিভিউ প্যানেলের মধ্যে যদি এরকম থাকে, রিভিউ প্যানেল কি করছে, যে মানি ডিপোজিট করা ছিল সিকিউরিটি মানি, সেটা ফরফিট করার ক্ষমতা আছে, যদি ফরফিট করে দেয় সেটাকে সরকারি কোষাগারে জমা হয়। এই মাসখানেক আগে একটা এরকম ঘটলো, বাট হর হামেশা করে না, নর্মালি করে না, বাট যদি কোর্টের কাছে মনে হয়, রিভিউ প্যানেলের কাছে মনে হয় যে এইটা কাউকে হ্যারেস করার জন্য, তুচ্ছ ঘটনায় কমপ্লেন করেছে হ্যারেস করার জন্য, তখন সেটা বাজেয়াপ্ত করার ক্ষমতা রিভিউ প্যানেলের আছে। রিভিউ প্যানেল ফর্ম করে সিপিটির পক্ষ থেকে, এখানে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে রিভিউ প্যানেল ফর্ম করা যায়। এটা পরিবর্তন করারও ইখতিয়ার মাননীয় পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন ক্রমে করা যাবে। তো আমি যেটা আলাপ করতে চাচ্ছিলাম রিভিউ প্যানেলের, এই পর্যন্তই আমার আলোচনা। আপনাদের রিভিউ প্যানেল রিলেটেড, কমপ্লেইন এবং অ্যাপিল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো অবজারভেশন থাকে আপনি বলতে পারেন। আর লাস্টলি শেষ করার আগে আমি দুটো সেশন মিলে একটা ওভারভিউ করব, 3-4 মিনিট আমাকে দিবেন কমপক্ষে। স্যার আমি একটু স্যার এই যে ফ্রড এন্ড করাপশন ইন পাবলিক প্রকিউরমেন্ট, এটার এখানে যদি স্যার একটু 2-3 মিনিট বলতেন স্যার। আচ্ছা স্যার ঠিক আছে, ওটা বলবেন স্যার। হ্যাঁ। আমি একটা বিষয় করি স্যার, এটা হচ্ছে যে আমাদের ওই কন্ট্রাক্ট ম্যানেজমেন্টে বা কন্ট্রাক্ট পেপারে ওই আরবিট্রেশন একটা থাকে, প্লেস অফ আরবিট্রেশন এন্ড আরবিট্রেটর, নেম অফ দ্য আরবিট্রেটর বা এরকম। এই বিষয়টা আমার মনে হয় যে আমরা যেহেতু লিগ্যাল রিলেটেড এবং বাংলাদেশে বলতেছিলাম প্লেস অফ আরবিট্রেশনটা কোথায়, আমরা কোথায় এটা আমার আগের যে প্রেজেন্টেশনটা ছিল ফার্স্ট পার্টের একদম শেষের দিকে যেটা ছিল, আমরা 3টা জায়গায় কোনো যদি ডিসপিউট অ্যারাইজ করে সমাধান করব। ঠিক ডিসপিউট অ্যারাইজ করার ক্ষেত্রে আপনার স্লাইড শো করতে পারবো, শেয়ার করতে পারবো, এটা বন্ধ করে আরেকটা করতে হবে, আমি মুখে বলি যে একটা অ্যামিকেবল সলিউশন, অ্যাডজুডিকেশন, আরবিট্রেশন। আপনি যেটা অ্যাডজুডিকেটর নিয়োগ করছেন সেটা সেকেন্ড স্টেজে। অ্যামিকেবল সলিউশন অর্থাৎ বন্ধুত্বপূর্ণ যে সমাধান যদি না হয়, আলোচনা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান না হয়, আরবিট্রেটর নিয়োগ করতে হবে। আরবিট্রেশন একটা অ্যাক্ট আছে, সেই আরবিট্রেশন অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হবে। এই এর ক্ষেত্রে যেটা হবে, প্রকিউরমেন্টের ক্ষেত্রে, প্রকিউরমেন্টের ডিসপিউট অ্যারাইজের ক্ষেত্রে, যে এক্ষেত্রে যেটা বলা হয়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে চেয়ারম্যান আছে, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ারম্যান আরবিট্রেটর নিয়োগ করে দেবেন, আরবিট্রেটর সিলেক্ট করে দেবেন। আর যদি স্পেসিফিক কারো নাম থাকে, কন্ট্রাক্ট সাইন করার সময় পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্টের একটা ঘর আছে, যে ঘরের মধ্যে আপনার কে আরবিট্রেটর, অ্যাডজুডিকেটর, তো অ্যাডজুডিকেটর কে তার নাম উল্লেখ করার জায়গা আছে। যদি উল্লেখ করা দুই পক্ষ সম্মত হয় ওকে হবে, পরবর্তী সম্মত হইতে হবে। আর না হলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে চেয়ারম্যান আছেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডজুডিকেটর নিয়োগ করে দিবেন। এই রিলেটেড স্যার, এই যে আপনি যেটা বলছেন, এই যে চেয়ারম্যান অফ দা আইইবি, এটা আমরাও দিয়ে রাখি। এইটা যেটা আছে আপনার যে এসটিডি, স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টের মধ্যে ওইটার এক্সাম্পল হিসেবে আছে। আপনার অ্যাক্টের মধ্যে বা রুলের মধ্যে এটা সরাসরি কোথাও বলা নাই। এটা যেটা বলা হচ্ছে আপনার এসটিডির মধ্যে এক্সাম্পল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে চেয়ারম্যান উনি করবেন, এসটিডির মধ্যে এক্সাম্পল হিসেবে পাবেন। এসটিডি স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্ট, এটা কোনো রেফারেন্স আমরা পাবো না স্যার, না? বুঝি না, সরি কি মানে আমি বলছিলাম এই যে আমিও দেই প্লেস অফ আরবিট্রেশন, আইইবি দেই, বা এরকম আরবিট্রেটর টিমের মধ্যে আইইবি চেয়ারম্যানকে দেই। তো এই বিষয়ে আসলে স্বচ্ছ ধারণা পেতে গেলে মানে কি করতে, মানে কোথায় গেলে আমি এটা সম্পর্কে আপনি এসটিডির মধ্যে পাবেন। আর আপনার ওই এসটিডির যে জিসিসি এবং পিসিসি ক্লজের রেসপেক্টিভ ক্লজ আছে, ওই ক্লজটা বলে একটু পড়ে দেখবেন। আর প্রথমত হলো দুই পক্ষের সম্মতিতে আপনি যখন চুক্তি স্বাক্ষর করছেন, যদি কারো নাম দিতে পারেন দুইজন মিলে, যে আমাদের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, এই কথা বলা আছে। এক্সাম্পল মানে আগে যে তাকে আপনারা সিলেক্ট করবেন, যে নাম দিয়ে রাখলেন যে উনি আমাদের আরবিট্রেটর হিসেবে, ওই আরবিট্রেটর হিসেবে অ্যাডজুডিকেটর হিসেবে উনি আপনাকে কি করবেন, দুই পক্ষকে ডেকে নিয়ে সালিশ মীমাংসা করবেন। যদি সম্মত না হন তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ারম্যানের কাছে যাবে, উনি যাকে দিবেন আপনার দুই পক্ষ নিতে বাধ্য। তখন
তখন দুই পক্ষে মেনে নেব। জি স্যার। আচ্ছা, এটার জায়গায় আগে আমি টোটালটা একটু রিভিউ করে নিই, যেহেতু আমাদের টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে, প্লাস আজানও পড়ছে। আসলে আপনি যে বলছিলেন যে ফ্রড করাপশন ইন পাবলিক প্রকিউরমেন্ট, এটা আইনের ধারা 64-তে পাবেন, আর বিধি 127, পিপিআর এর বিধি 127, 127 এই দুটো জায়গায় পাবেন। তো এটা ডিটেলস বলার সুযোগ আসলে নাই এই মুহূর্তে। থ্যাংক ইউ। আসলে আপনাকে যদি কোনো সময় অথবা পার্সোনালি যোগাযোগ করেন বা যদি কোনো সময় অন্য সময় সুযোগ হয় বলা যাবে। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন 2-3 মিনিট, আমি একটু রিভিউ করবো। আর দয়া করে প্রশ্ন করবেন না, কাইন্ডলি এখন আর প্রশ্ন করবেন না। আমরা যেটা আলাপ করলাম যে প্রকিউরমেন্টের বেসিস হলো অ্যাক্ট এবং রুল, 2006 এর অ্যাক্ট, 2008 এর রুলস, এবং যদি ইজিপি করতে হয় তাহলে ইজিপি গাইডলাইন 2011। তো প্রকিউরমেন্টের ক্ষেত্রে যে সাইকেলটা বলা আছে, আমরা নিড অ্যাসেস করব, প্রকিউরমেন্টের বাজেট, অফিসিয়াল কস্ট এস্টিমেট, প্রকিউরমেন্ট প্ল্যান, স্পেসিফিকেশন তৈরি করা, টেন্ডার ডকুমেন্ট প্রিপেয়ার করা, এটা পাবলিশ করা, টেন্ডার সাবমিশনের পরে ওপেনিং, ইভালুয়েশন, অ্যাপ্রুভালের পরে নোয়াজারি করে কন্ট্রাক্ট সাইন করা। কন্ট্রাক্ট সাইন করার পরে সেকেন্ড পার্ট কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। সেই কন্ট্রাক্ট ম্যানেজমেন্টটাই আমরা বেসিক্যালি আলাপ করলাম। এটা আমরা পাবো পিপিআর এর 38 থেকে 42 পর্যন্ত। এটা প্রথমটা হলো জেনারেল, 39টা হচ্ছে ওয়ার্কস, 40টা হলো গুডস, 41 বিধি সার্ভিস বলা আছে, আর 42টা হলো ডিসপিউট। এখন যে প্রশ্নটা করলেন 42টা প্রথমে দেখবেন, তারপরে যে কিভাবে মীমাংসা করা হবে। তো এইটা আমরা 42-এ পাবো, এবং করসপন্ডিং যে এসটিডি, জিসিসি এবং পিসিসির মধ্যে পাবো। তো কন্ট্রাক্ট ম্যানেজ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমার একটা রিড আউট করবো, আমাদের চুক্তিটা খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। এটা যদি কোনো টেস্টিং প্রয়োজন হয়, সেই টেস্টিংটাও চুক্তির মধ্যে উল্লেখ করা থাকবে। এই খরচটা বেয়ার করবে সাপ্লাইয়ার বা যে ওই এন্ডে যে আছে। যদি চুক্তির মধ্যে কোনো টেস্ট উল্লেখ করা নাই, এরকম কোনো টেস্ট করতে চান, তাহলে প্রকিউরিং এন্টিটি নিজ খরচে করতে হবে। তো টেস্ট করা যাবে। টেস্ট করার পর এক্সেপ্ট কোয়ালিটি, এগুলো দেখে নেবেন। তাকে পেমেন্ট দেওয়ার দায়িত্ব প্রকিউরিং এন্টিটির। ঠিক মতো পেমেন্ট দেবেন। যদি টাইম মতো ডেলিভারি না হয়, তাহলে একটা লিকুইডিটি ড্যামেজ ইম্পোজ করার সুযোগ আছে। যদি ফোর্স মেজিউর অর্থাৎ আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন বা ইভেন্ট ঘটে, যেটা কন্ট্রোল করার অথরিটি প্রকিউরিং এন্টিটি অথবা সাপ্লাইয়ারের অথবা কন্ট্রাক্টরের অথবা কনসালটেন্টের নেই, এই সিচুয়েশনটা ফোর্স মেজরের ক্ষেত্রে আপনার এগুলো রিল্যাক্সেশন থাকবে। বাট ফোর্স মেজর একসেপ্ট করতে হবে প্রকিউরিং এন্টিটি তার হোপের অ্যাপ্রুভাল সাপেক্ষে। হোপ যদি অ্যাকসেপ্ট করে, ইটস গুড। তখন আর আপনার কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে, কিন্তু কাউকে ফাইন করা যাবে না, কারণ এটা কন্ট্রোলের বাইরে, অথবা টাইম এক্সটেন্ড করেও করা যাবে। প্রয়োজনে যদি এরকম সিচুয়েশন থাকে, কস্ট বাড়ানোর ক্ষেত্রেও ওই জায়গায় প্রভিশনটা রয়ে গেছে। সেকেন্ড পার্টে আমরা যেটা আলাপ করলাম, আমরা কমপ্লেন করব কি, 4টা জায়গার বাইরে সব জায়গায় কমপ্লেন করা যায়। 4টা জায়গায় কি কি? মেথড, সিসিপির অ্যাপ্রুভাল, শর্ট লিস্টিং না হলে, টোটাল প্রসিডিউরটাকে অ্যানাল করলে। কমপ্লেন করতে হবে দুটো লেভেলে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ আর হচ্ছে রিভিউ প্যানেল। অ্যাডমিনিস্ট্রেটিভের 3টা জায়গা, প্রকিউরিং এন্টিটি, হোপ, মিনিস্ট্রি, মন্ত্রণালয় সচিব। অ্যাডমিনিস্ট্রেটিভ যদি আমি সমাধান না পাই, রিভিউ প্যানেল আসবো। রিভিউ প্যানেল আসলে আমাকে একটা ফি দিতে হবে। ফিটা ডিফাইন করা আছে বিভিন্ন থ্রেশহোল্ডের জন্য। রিভিউ প্যানেল 3 সদস্যের, সিপি2তে আছে। রিভিউ প্যানেল 2 পক্ষের কথা শুনে তারপর আপনাকে ডিসিশন দিচ্ছে। এই ডিসিশন আমরা মানতে বাধ্য। যদি আমরা এটা আমি সংক্ষুব্ধ স্টিল থাকি, আমার কোর্টে যেতে হবে, আর কোনো অল্টারনেট নেই। তো আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম, এইটুকুই আজকে আমার ছামারি। আপনি যা কথা বললাম কোনো কিছুই মনে রাখার দরকার নাই, সব বলে দেন আলহামদুলিল্লাহ, সব বইতে আছে। যদি সফটওয়্যারের মধ্যে কিছু থাকে, বইটা মাঝে মধ্যে খুলবেন কাজ করার সময়, ইনশাল্লাহ আপনারা এইটা রিলেটেড যতটুকু আলাপ করলাম কাজ করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমার কন্টাক্ট নাম্বারটা ওই ইয়ের কাছে আছে। হ্যাঁ, না ওই যে শিডিউলে দেওয়াই আছে। হ্যাঁ, আর সিপিটির ওয়েবসাইটে তো আছে। তো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি, যদি আপনি ফোন করেন, ফোন না ধরলে একটু টেক্সট দিন, ছোট একটু টেক্সট দিন আপনার পরিচয়টা দিয়ে। আমি সময় মতো ব্যাক ইনশাআল্লাহ ব্যাক করব। জি স্যার, অবশ্যই সময়। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করি। খোদা হাফেজ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা।